হ্যালো হ্যালো ভাইজান বোনজানেরা, নেটওয়ার্কের সমস্যা আছে নাকি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ। শাহিদা সুলতানা, লাবনী, নওশিন, অনিকা। ভাইজান রমাদান মুবারক, রমাদান মুবারক। এম এম ময়েন খান, কেমন আছো তোমরা? কানিজ ফাতেমা, মিমৌসি, তাইবা ইসলাম, নাবিলা, কাজী রিফাত আল মঈন, কেমন আছো তোমরা? মহুয়া সরকার, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ক্ষেত্রফল শুরু করব। তোমরা জানো আরও কথাবার্তা আছে যে তোমাদের কিছু নির্দিষ্ট যোগজের কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আনিকা, রফিকুল ইসলাম শেখ স্যারের মেয়ে। হ্যাঁ, যাই হোক, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই অনেক সুন্দর দেখাচ্ছে আমাকে, আমি তো আগে থেকেই অনেক সুন্দর। সুন্দর না হলে কি সুন্দর মানুষকে বিয়ে করতে পারতাম বলো? সেই রকম স্মার্ট আমি। এসপি দাস, আদাব ভাই, আদাব। তো দেখা, আজকে আমরা শুরু করি ক্ষেত্রফলের অংশ। তো ব্যাপার হচ্ছে যে সাধারণ জিওমেট্রি ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ অর্থাৎ যে কোনো রেগুলার শেপগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারে সাধারণ জিওমেট্রি। বাট যখনই আমাদের ক্ষেত্রগুলো রেগুলার শেপের না হয়, ইরেগুলার শেপ হয়, বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তখন এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ক্যালকুলাস ব্যবহার করতে হয় আসলে, রাইট? যেমন দেখো যে এখানে যে কোনো একটা ফাংশন নিলাম এরকম। আমি এই ফাংশনটা মনে করো y ইকুয়াল টু এফ অফ এক্স, এটা যে কোনো একটা ফাংশন, রাইট? এখন এই ফাংশনের মনে করো উপরিস্থিত এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখান থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানলাম, এখানে এক্স অক্ষের উপরে লম্ব টানলাম। ওকে, ধরে নিলাম এই সরল রেখাটা এক্স ইকুয়াল টু এ, এই সরল রেখাটা এক্স ইকুয়াল টু বি। এক্স ইকুয়াল টু এ মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। এক্স ইকুয়াল টু বি মানে ওয়াই অক্ষের সমান্তরাল আরেকটা সরল রেখা। এখানে বোঝা যাচ্ছে যে এ লেস দেন বি, এ বি এর থেকে ছোট। তো ভেরি গুড। এখন তাহলে এই মানটুকু কত পাবো আমি? এইটুকু হচ্ছে এক্স এর মান, এ বসালে ফাংশনটির প্রাপ্ত মান, এখানে একটা মান পাবো। এখন আমি তোমাকে বললাম যে এক্স অক্ষ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি, এই কয়টা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, রাইট? তখন তোমাদের কাছে মনে হবে এটা চতুর্ভুজ না, পঞ্চভুজ না, ষড়ভুজ না, ত্রিভুজ না, বৃত্ত না, পরাবৃত্ত না, উপবৃত্ত না। সুতরাং এর ক্ষেত্রফল নির্ণয়ের পরাবৃত্ত না, সরি, ওটা বক্ররেখার ভিতরেই পড়বে। তো উপবৃত্তের ক্ষেত্রেও তাই। তো আমি বলতে চাচ্ছি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এই সাধারণ ভুজ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব না। তখন কি করলাম? তখন একটা চিন্তা করলাম, এখান থেকে খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম। খুবই 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 একটা ক্ষুদ্র অংশ, মাস্টার, ঠিক আছে? এত ক্ষুদ্র যে এখানে যে বক্ররেখার অংশ ছিল এটাকে আর বক্ররেখা মনে হয় না। এবং এইটার প্রস্থ ধরে নিলাম dx, এইটুকুর প্রস্থ হচ্ছে dx এবং এটার উচ্চতা হচ্ছে y। তাহলে আমি যদি বলি যে এই অংশটুকু যেটুকু কাটেছি, এই কাটার পরে এই অংশটাকে যদি আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, অর্থাৎ এইরকম ভাবে এটাকে বিশাল বড় আকারে দেখি আমরা, ওখানে কিন্তু বক্ররেখা মনে নাই, কিন্তু মনে রাখবা। তাহলে এইটুকুর প্রস্থ কত ছিল? dx, এইটুকু তাহলে y।
এই যে এইটুকুর ক্ষেত্রফল, এইটুকুকে আমরা বলি ডি এ ধরে নিলাম, এমনি ধরে নিলাম আর কি। ওকে, আমার এখন প্রশ্ন বা এইটুকুর ক্ষেত্রফল এরিয়া 1 ধরলাম, সেটাও হয়, এখানে এরিয়া 1। ওকে, একটা স্ট্রিপ, এইটুকুর এরিয়া 1, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্র 1 ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ y ইন্টু ডি এক্স, রাইট? তাহলে ওই অংশটুকুর ক্ষেত্রফল পাইলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইরকমভাবে এখানে অতীব ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো নিয়েই তো এই সম্পন্নটার ক্ষেত্রফল তৈরি হয়েছে, রাইট? এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে কিন্তু এই সম্পন্ন ক্ষেত্রফলটা তৈরি হয়েছে, রাইট? তাহলে আমি যদি এখন বলি টোটাল এরিয়া কত, রাইট? তাহলে আমি বলবো এরকমভাবে, টোটাল এরিয়া ইকুয়াল টু, মনে করো এরকম অনেকগুলো স্টেপ আছে, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস, এইভাবে চলতে থাকলো। অর্থাৎ dx ব্যবধানে এরকমভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করা আছে এখানে। ওকে, যতগুলি স্টেপ হয় আর কি, এ থেকে বি ব্যবধানের ভিতরে dx ব্যবধানে যতগুলো এরিয়া তৈরি হয়। তাহলে এই এরিয়ার ক্ষেত্রে যদি আমি কোটিটা y1 ধরতাম, তাহলে এটার ক্ষেত্রে y1 ইন্টু dx ব্যবধানের প্রত্যেকটা স্ট্রিপের প্রস্থ হচ্ছে dx। ওকে, তাহলে y1 ইন্টু dx প্লাস y2 ইন্টু dx প্লাস y3 ইন্টু dx প্লাস, এইভাবে চলতে চলতে কুছ হতা হে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে যদি আমি বলি তোমাদেরকে এখান থেকে dxটা কমন নেব, তাহলে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস, এইভাবে চলতে চলতে সবগুলো কোটির যোগফল ইন্টু dx। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? টোটাল এরিয়া ইকুয়াল টু এ থেকে বি এর মাঝে, অর্থাৎ এই এ থেকে বি এর মাঝে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে dx ব্যবধানে বিভক্ত করলে যতগুলো স্ট্রিপ তৈরি হয় তাদের প্রত্যেকের উচ্চতা, এই যে y1 y2 y3 মানে কি কোটিগুলোর যোগফল। তাহলে এই জিনিসটাকে গণিতবিদরা এইভাবে লেখে, সামেশন অফ কোটিগুলো dx এবং সামেশন অফ y মানে কি বুঝবো, dx ব্যবধানে স্ট্রিপগুলো তৈরি করলে যতগুলো কোটি তৈরি হয়, dx ব্যবধানে স্ট্রিপগুলো তৈরি করলে যতগুলো কোটি তৈরি হয় তাদের সমষ্টি। এখন প্রশ্ন, dx ব্যবধানে কত দূর থেকে কত দূরের ভিতরে এই স্ট্রিপগুলো নেওয়া আছে, তখন তুমি এখানে বলে দিবা x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b পর্যন্ত। এই যে এই ব্যবধি দ্বারা বোঝানো হচ্ছে x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b পর্যন্ত, এই ব্যবধির মধ্যে dx ব্যবধানে যতগুলি স্ট্রিপ তৈরি করা যায় তাদের কোটিগুলোর যোগফল। ওকে, এবার আসুন, গণিতবিদরা এবার চিন্তা করলেন যে এগুলোকে তো এভাবে লিখলে কেমন লাগছে। এই সামেশনের প্রথম অক্ষর এস কে লম্বা করা হয়েছে দুই সাইড থেকে টানে টুনে, লম্বা এস, লং ফর্ম অফ এস, এটাই হচ্ছে ইন্টিগ্রাল সাইন y dx। এখানে আমরা দেব a টু b, এইটা দিলেই হবে। ওকে, তাহলে এই a টু b দিলে বুঝতে হবে এখানে x এর লিমিট দেওয়া আছে, এখানে d এর পরে যা থাকবে সেটার লিমিট এখানে থাকে। ওকে, তাহলে অতএব টোটাল এরিয়া ইকুয়াল টু এইটা। ওকে, তাহলে এখন যদি আমি বলি হোয়াট ইজ দিস, দিস ইজ অ্যান এরিয়া বাউন্ডেড বাই y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b and x axis। কি ক্লিয়ার? ও ভাইজান, কি বোঝা গেছে? কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান বলো? ক্লিয়ার ভাই? একবারে ক্লিয়ার, তাই না? সিনেমাও ক্লিয়ার, সবই ক্লিয়ার দেখা যাচ্ছে, বাহ, ভেরি গুড। এখন আসো, তাহলে আমি যদি বলি হোয়াট ডু ইউ মিন বাই দিস। ওকে, এখন তোমাকে একটা প্রশ্ন দিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই, অনেকদিন থেকে ইংরেজি পড়া নাই তো, মিন বাই দিস নোটেশন,
ওয়াই ডি এক্স। ওকে, এটা যদি প্রশ্নে আসে 2 মার্কের প্রশ্নে বা যতটুকু যেখানেই হোক কোনো সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসে, তাহলে এটার অ্যান্সার লিখবা এভাবে যে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডি এক্স, ইংলিশে লিখে দিয়ে আসবা। হ্যাঁ, means an area bounded by x equal to a, x equal to b, y equal to f of x function and x axis এইটা লিখে দিয়ে আসলেই 2 মার্ক, একবারে খাসা 2 মার্ক পেয়ে যাবা। দিস মিনস অ্যান এরিয়া বাউন্ডেড বাই এক্স ইকাল টু এ, এক্স ইকাল টু বি, ওয়াই ইকাল টু এফ অফ এক্স অ্যান্ড এক্স অ্যাক্সিস। কে ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? ভেরি গুড। এখন আসো, এটা নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে এখন। সেটা হচ্ছে যে আমি কিন্তু এই চিত্রটা যখন নিয়েছি, এই যে এরকম চিত্র নিয়েছি মোস্তাক, এখানে মূল বিন্দু দিয়েছি, এখানে ফাংশনটা দিয়েছি y ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, এখন আসো, যদি তোমার এটা x ইকুয়াল টু এ হয়, এটা x ইকুয়াল টু বি হয়, তখন এইটুকুর এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স। রাইট, এটা তো দেখলাম x ইকুয়াল টু এ সরল লেখা, x ইকুয়াল টু বি, y ইকুয়াল টু এফ অফ এক্স অ্যান্ড এক্স অ্যাক্সিস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। রাইট, এটা আমরা তখনই লিখতে পারবো যদি এই উপরের অংশে থাকে। ওকে, এক্স অক্ষের উপরের অংশে ক্ষেত্রফলটা তৈরি করে। ওকে, এখন আসো, যদি ব্যাপারটা এরকম হয় যে এখানে ভুল বিন্দু, এখানে একটা ফাংশন আছে y ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, এবারে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু বি, তাহলে এইটুকুর এরিয়া হবে মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডি এক্স। এটা কারণ ইউ হ্যাভ টু মনে রাখতে হবে, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না। এই জায়গাটাতে ওয়াইয়ের মান নেগেটিভ নিতে হয়, এই জায়গাগুলোতে ওয়াইয়ের মান পজিটিভ নিতে হয়, এই জায়গাগুলোতে ওয়াই পজিটিভ। ঠিক আছে মাস্টার? আর এই জায়গাগুলোতে কি এরকম ফাংশন যখনই দেখতে পাবা, মনে রাখবা ওয়াইয়ের মান হবে নেগেটিভ। তাহলে ওয়াইয়ের মান নেগেটিভ আর আগে কি চিহ্ন দিলে ক্ষেত্রফলটা আসলে পজিটিভই থাকবে, তখন মাইনাস আর ওয়াইয়ের মান নেগেটিভ। এখানকার যে কোনো বিন্দুতে ওয়াই হয় নেগেটিভ। ঠিক আছে, অর্থাৎ এই কোয়াড্রেন্টের যদি তুমি ওয়াই নেও, তাহলে মাইনাস নিয়ে কাজ করতে হবে তোমাকে, বাট ক্ষেত্রফলটা কখনো নেগেটিভ হতে পারে না। কি ক্লিয়ার? আমি যদি তোমাকে বলি এরকম একটা বিষয় মোস্তাক, যে এখানে একটা এরকম বক্ররেখা আছে, এখানে একটা বক্ররেখা আছে, আমি যদি বলি এইটুকুর এরিয়া কত? রাইট, চিন্তা করে দেখো তুমি, এখানে একটা এরিয়া 1 আছে, এখানে একটা এরিয়া 2 আছে। রাইট, এখন তুমি বলো এইটুকুর এরিয়া ধনাত্মক আর এইটুকুর এরিয়া ঋণাত্মক, এটা কি হতে পারে কখনো? কোনোদিনও হতে পারে না। রাইট, এই কারণে হতে পারে না যে এটারও তো একটা ক্ষেত্রফল আছে, এটারও তো ক্ষেত্রফল আছে, এই দুটার সাংখ্যিক মান যাই হোক না কেন ক্ষেত্রফল হবে পজিটিভ, অর্থাৎ দুটা যোগ করতে হবে। রাইট, তাহলে এটাও পজিটিভ বানাতে হবে, এটাও পজিটিভ বানাতে হবে। তো এইটার ক্ষেত্রে তুমি ওয়াই তো পজিটিভ ডিএক্স, এটার মান নাহলে পজিটিভ পাবা তুমি। রাইট, এ টু পি, বাট এখানে ওয়াইয়ের মান তো নেগেটিভ, এখানে ওয়াইয়ের মান, কিন্তু এটাকে বানাতে হবে পজিটিভ, কারণ এটার যোগফল, এই এরিয়ার ধনাত্মক মান এই এরিয়ার ধনাত্মক মান বানাতে হবে। তাহলে এখানে আগেই একটা মাইনাস দিয়ে নিতে হবে, এ টু বি ওয়াই ডিএক্স। আমি কি কথা বুঝাতে পারলাম? এটা y1 দিলাম, এটা y2 দিলাম। কি ক্লিয়ার? তাহলে y অক্ষের নিচে, x অক্ষের নিচের অংশের ক্ষেত্রফলে মাইনাস দিয়ে করব। অথবা সব থেকে ভালো একটা বুদ্ধি কি জানো, যদি আমরা মডুলাস দিয়ে করি তাহলে আর কোনো যায় আসবে না, ভিতরে প্লাস আসলো না মাইনাস আসলো সেটা কোনো দেখার বিষয় না। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কি ক্লিয়ার?
হ্যাঁ, ইংলিশে লিখিও। ইংলিশে লিখলে স্যার কি বুঝতে কি বুঝবে? অবশ্যই অবশ্যই মার্ক দেবে 100%, কোনো সমস্যা নাই। ক্ষেত্রফল সবসময় ধনাত্মক 100%, কোনো সমস্যা নাই, এটুকু ক্লিয়ার। শতাব্দী ব্রহ্ম বুঝে নিয়েছে, সুন্দর সুন্দর সুন্দর। ওকে, ইনসানিয়ত মাহাজাবিন বুঝেছে, কিন্তু মাঝে মধ্যে দু একটা কঠিন অঙ্ক দিচ্ছি, তখন ইনসানিয়ত মাহাজাবিন মনে করতেছে আমি আর কিছুই বুঝি না মনে হয়, অঙ্কের হতাশ হয়ে যাচ্ছে। ঠিক আছে মাস্টার, এটা এবার আসো। মনে করো তোমার এরকম একটা ব্যাপার সেপার আসলো কখনো যে ইন্টিগ্রেশন, এরকম একটা ব্যাপার যে মনে করো এখানে একটা ফাংশন আছে, এখানে আরেকটা ফাংশন আছে। ওকে, এটা মনে করো y1 ফাংশন, এটা মনে করো y2 ফাংশন, রাইট? আমার প্রশ্ন, এই দুটা ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা কি করব? আগে আমি বেসিক জিনিসগুলো শিখাই নিচ্ছি, তারপরে কথাবার্তা হবে, ঠিক আছে? তাহলে মোস্তাক, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে এইটুকু। ওকে, এই যে এই মাসের এরিয়া মনে করো, এই মাসের এরিয়া, ঠিক আছে? তাহলে তুমি তো এতক্ষণ থেকে বেসিক যে জিনিসটা শিখেছ, ক্ষেত্রফল নির্ণয় করা, যে এক্স অক্ষের সাহায্য নিতে হবে, এক্স অক্ষের সাহায্য নিতে হবে, রাইট? সর্বপ্রথম কাজ এই দুটা বক্ররেখার ছেদবিন্দুর ভুজ বের করা। আমি যদি এক্স অক্ষের সাহায্যে অঙ্কটা করতে চাই আর ওয়াই অক্ষের সাহায্যে যদি করতে চাই, সেটার সূত্রটাও লিখে রাখি, নইলে আবার তোমরা পরে মন খারাপ করবা। মনে করো এটা একটা ফাংশন, এই ফাংশনটা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, অর্থাৎ এর আগের নেমটা ছিল ওয়াইকে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করব, আর এখানে বলা হচ্ছে এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবে। এক্স ইজ দ্য ফাংশন অফ ওয়াই, রাইট? এবারে এখানে মনে করো লোয়ার লিমিট ওয়াই ইকাল টু এ থাকলো, এখানে আপার লিমিট ওয়াই ইকাল টু বি থাকলো, তাহলে এইটুকুর এরিয়া হবে এ টু বি এক্স ডিওয়াই, নট ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই। এটা ওয়াই অক্ষের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা, ঠিক আছে? তাহলে আমরা যদি এক্স অক্ষের সাহায্য নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এই দুটা বক্ররেখার ছেদবিন্দু থেকে দুইটা এই যে দেখো, একটা বক্ররেখা একটা বক্ররেখাদের ছেদবিন্দু এখানে কিনা মস্তাক বলো? তাহলে এই কি হলো? তাহলে এখানে একটা ছেদবিন্দু, এখানে একটা ছেদবিন্দু, এই যে এখানে একটা ছেদবিন্দু, এখানে একটা ছেদবিন্দু। সর্বপ্রথম কাজ, ফার্স্ট স্টেপ, এই দুটা ছেদবিন্দুর ভুজ নির্ণয়। তাহলে 1 নম্বর স্টেপ, বক্ররেখা দ্বয়ের ছেদবিন্দুর কি নির্ণয়? ছেদবিন্দুর ভুজ নির্ণয়। এটা হচ্ছে প্রথম স্টেপ। ওকে, ভুজ নির্ণয় মানে কি? এক্স নির্ণয়, অর্থাৎ এই দুটা ভুজ থেকে এবার এক্স অক্ষের উপরে 2 ফোঁটা পানি ফেলে দিবা, এরপরে পানি পড়বে, এরপরে পানি পড়বে, রাইট? ঠিক কিনা বলো? এখন আসো, এইটুকু হচ্ছে এক্স ইকাল টু লোয়ার লিমিট, যেটা এক্স এর লোয়ার মান পাবা, এক্স এর লোয়ার মান, আর এইটা পাবা এক্স এর আপার মান। ওকে, আমি ছেদবিন্দু বের করতে গেলে এক্স এর দুটা মান পাবো কিনা ভিন্ন, মান দুটো একটা ছোট হবে আর একটা বড় হবে। যেটা মান ছোট সেটা লোয়ার মান, যেটা মান বড় সেটা হচ্ছে আপার মান। কি ক্লিয়ার? আমাকে বের করতে হবে এইটুকুর ক্ষেত্রফল, বাট আমরা জানি বক্ররেখা এবং এক্স অক্ষের সাহায্য নিয়ে আমরা বেসিক সূত্র শিখেছি, রাইট? এক্স অক্ষের সাহায্য নিতেই হবে। তাহলে আমি যদি বলি এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, আর এইটা হচ্ছে এফ বিন্দু, রাইট? তো তুমি বলো, তোমাকে বের করতে বলা হয়েছে কোনটুকুর ক্ষেত্রফল? বের করতে বলা হয়েছে এইটুকুর ক্ষেত্রফল, এই মাসের ক্ষেত্রফল, রাইট? লেস ছাড়া মাসের ক্ষেত্রফল। তাহলে তোমার রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু, আবার রেসিডেন্সিয়াল এরিয়া বলো না, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু ই এফ সি ডি ই। তাহলে রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এইটুকু, এরিয়া অফ, এভাবে লিখবা, এরিয়া অফ ই এফ সি ডি, আবার ইতে চলে যাবা, আমার রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এইটুকু। দিস ইকুয়াল টু এরিয়া অফ এ বি সি ডি ই এ মাইনাস
এ বি সি এফ ই এ, দেখো এইটা রাইট। তাহলে আমি যদি এখন মোস্তাক দেখো এ বি সি ডি ই এ, এই পুরা এরিয়া থেকে মোস্তাক এ বি সি এফ ই যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি এইটুকু এরিয়া পাবো না? ঠিক কিনা বলো, পাবো কিনা? তাহলে লেখা ঠিক আছে। এখন আসো, এই এরিয়াটা বের করতে গিয়ে তুমি কোন বক্ররেখা ইউজ করেছ? এই বক্ররেখাটা ইউজ করেছ। এই বক্ররেখার ওয়াই কত মোস্তাক? দ্যাট ইজ ইন্টিগ্রেশন লোয়ার লিমিট টু আপার লিমিট ইন্টু y1 dx লিখতে হবে এখানে, রাইট? মাইনাস, এবার আসো এইটার এরিয়া বের করতে গিয়ে এ বি সি এফ ই এ কোন বক্ররেখাটা ইউজ করেছে মোস্তাক? y2, তাহলে এখানে হবে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট টু আপার লিমিট ইন্টু y2 dx। কি ক্লিয়ার? y1 মানে প্রথম সমীকরণের y, যেটা কিনা ইকুয়েশন দেওয়া থাকলে আমরা বের করতে পারবো, আর y2 মানে দ্বিতীয় সমীকরণের y। ইকুয়েশন বের করতে পারবো কিনা বলো? হ্যাঁ, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাই? জানতো ভাই বলো। দিয়ে এটা যে মানই আসুক না কেন, এদের বিয়োগ ফলের মডুলাস মানটা নিবা। অর্থাৎ তুমি তো হয়তোবা গ্রাফ অঙ্কন ভুলও হতে পারে, তাই না বলো? সেক্ষেত্রে তোমাকে এখানে একটা মডুলাস, অর্থাৎ ঋণাত্মক আসলে ক্ষেত্রফল তখন নেগেটিভ হতে পারে না। তখন মনে করবা বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ না হয়ে ছোটটা থেকে বড়টা বিয়োগ হয়ে গেছে। কি ক্লিয়ার? এইটুকু বলো ভাই জান, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? শুভ ভাই ক্লাস করতেছে, শুভ ক্লাস করতেছে। ও অঙ্কের কে বুঝবে? মাইনাসে মাইনাসে যারা মাইনাসই বলে, আবার মাইনাসে প্লাসে যারা প্লাস বলে, তারা আর অঙ্ক শিখে কি করবে বলো? বায়োলজিতে নাকি মাইনাসে মাইনাসে বলে মাইনাসই হয়। ঠিক আছে, মানে একই ধরনের জিনিসের ভিতরে যদি ঘটনা ঘটে তাহলে সেটা নাকি মানে কোনো পজিটিভ আসে না, সেটা মাইনাস। ঠিক আছে, মানে এগুলো তো ঘটনা দুর্ঘটনার সমন্বয়ে তার কাছে সব মর্মান্তিক ঘটনা। ঠিক আছে, এগুলো যতই সে বাইরে যে পড়ে বেড়াক না কেন, বেটা কিন্তু তার একটা, আর আমার বেটা কিন্তু কয়টা? দুইটা। তাহলে এখানে ম্যাথ কাজ করেছে নাকি বায়োলজি কাজ করেছে সেটা বলো, তোমরাই বলো। ওগুলো শুভর বয়ানবাজি কথা শুনে লাভ আছে বলো? ও যতই বায়োলজি পড়াক। ওকে, তাহলে এটা ক্লিয়ার, তাই না? সরি, কি হলো? ও আরেকটা পেজে চলে গেছে। তাহলে আমরা এ ধরনের বক্ররেখার ক্ষেত্রফল বের করতে পারবো, রাইট? দেখা গেল আমি আগে শেখাই নিচ্ছি ভাইজান যে কিভাবে আমি অ্যাপ্রোচ করবো আসলে অঙ্কগুলো করার সময়। ওকে, যেমন দেখো ভাইজান, যদি কখনো এরকম ক্ষেত্রফল আসে, মানে গ্রাফ অঙ্কন করার পরে, বা যে এরকম একটা গ্রাফ আসলো তোমার, মনে করো, দিয়ে তোমাকে বললো এইটুকু থেকে এইটুকুর এরিয়া তোমরা বের করো, রাইট? এটা কখনোই মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করবা না, রাইট? এখানে দেখো একটা অংশ পজিটিভ অঞ্চলে ক্ষেত্রফল তৈরি করেছে, আর একটা অংশ নেগেটিভ অঞ্চলে ক্ষেত্রফল মানে তৈরি করেছে। এটা ধরে নেবা A1, এটা ধরে নেবা A2, রাইট? তো নেগেটিভ অঞ্চলে যে লোয়ার লিমিট টু আপার লিমিট, মনে করো এটা x = a, এটা মনে করো x = 0, এটা মনে করো x = b। তাহলে এই টোটাল এরিয়া যখন বের করবা, তার টোটাল এরিয়া = A2 এর মডুলাস প্লাস A1 এর মডুলাস, এটা দিয়ে করবো আমরা, মডুলাস দিয়ে করবো, কোনোদিনও ভুল হবে না আর। ওকে, দিস = A2, এটুকুর লোয়ার লিমিট কত? মাইনাস a থেকে 0 পর্যন্ত। এ মান নেগেটিভ হবে, এ নেগেটিভ হবে, তাহলে a থেকে 0 পর্যন্ত। এটা এই y কিন্তু আছে, যে ইকুয়েশনটা এই একই ইকুয়েশন কিন্তু দেখো, y = f(x), তাহলে এখানে লিখবো y * f(x), y * dx প্লাস, এবার 0 থেকে কত পর্যন্ত মোস্তাক? 0 থেকে
বি পর্যন্ত ওয়াই ডি এক্স। এই যে এটার মান কিন্তু নেগেটিভ আসবে, দেখবা এই মডুলাস যদি না দাও। চিন্তা করেছ, এটার মান যদি নেগেটিভ আসে তোমার খবর আছে, কারণ এইটা প্লাস এইটা, এখানে মনে করো 10 আসলো, এখানে মনে করো -4 আসলো, তাহলে কি এই দুটা ক্ষেত্রফলের যোগফল তোমার 6 একক রে পাগলা? না, 14 হবে। এটার ক্ষেত্রফল যদি 10 একক হয়, এটা যদি -4 হয়, তাহলে কি ক্ষেত্রফল এরা যোগ করে কি 6 লিখবা? না, ক্ষেত্রফল হবে 10 আর 4 14। এই জন্য এখানে আমরা লিখবো হচ্ছে মডুলাস, সব থেকে ভালো হয় এটা। কি ক্লিয়ার? মডুলাস দেব এইভাবে। কি বোঝা গেছে? এটাও ক্লিয়ার? ওকে, ফারহান এহসাস, উজ্জ্বল ভাইকে আজকে অনেক ইয়াং লাগছে। আমি কবে ইয়াং ছিলাম না। এই মিয়া, তোমার চেহারা সুন্দর বলে তুমি আমাকে ক্রিটিসাইজ করতেছো, এগুলো ঠিক না কিন্তু। মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়? ডিগবাজি খাও দুইবার, ঠিক আছে? মাথা নিচে দিয়ে হাঁটো একবার, দেওয়া সোজা হও। ওকে, এটাও ক্লিয়ার, তাই না? তাহলে এটুকু ক্লিয়ার? ওকে, এবার আসো, আরো কথা আছে, বেসিকই তো শেষ হয়নি, অঙ্ক করাবো কখন? ধরে নাও এরকম একটা ঘটনা ঘটতে পারে, দেখা গেল দুটা বক্ররেখার ছেদবিন্দুর ভুজ 3টা বের হয়ে গেছে, 3টা ভুজ বের হয়ে গেছে দুটা বক্ররেখার। ছেলেমেয়েরা বলবে এটা হাউ ইট ইজ পসিবল? অবশ্যই পসিবল। মনে করো মোস্তাক এরকম একটা বক্ররেখা, হয়তো পারে না? দেখো তো কয়টা জায়গায় ছেদ করেছে? 3টা জায়গায় ছেদ করেছে। তাহলে ছেদবিন্দুর যতগুলো ভুজ আছে, যেমন এখানে একটা ভুজ বাড়াবে, এটা x = a চিন্তা করো, এখানে একটা ভুজ বাড়াবে x = b চিন্তা করো, রাইট? এখানে একটা ভুজ বাড়াবে, দ্যাট ইজ x = c চিন্তা করো, রাইট? এবারে খেয়াল করো, আমি যদি এরকম চিন্তা করতাম যে এটা y1 গ্রাফ, এটা হচ্ছে y2 গ্রাফ, রাইট? যে অনেকে তো চিন্তা করে ছেদবিন্দু বের করে y1 - y2 * dx, বইগুলো তাই বলেছে। দুটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তাই বুঝাইছে যে a to b y1 - y2 * dx। না, এটা হতে পারে না, এটা ক্ষেত্র বিশেষে হয়। এবার এখানে আসো, তোমরা দেখো আমি কি বলছি এখানে। তবে বলো এবার ছেদবিন্দু কয়টা মোস্তাক? দুটা বক্ররেখা 3 বা 3-এর অধিক বিন্দুতেও ছেদ করতে পারে। তোমাকে চিত্র দেখে মিত্র মিলাতে হবে, রাইট? তাহলে এখানে এই বিন্দুগুলো তো পাবো, আমি ভুজগুলো তো পাবো। তাহলে আমি এইটুকুর এরিয়া যখন বের করতে যাইবো মোস্তাক, তাহলে এইটুকু কিন্তু y2, এটা কিন্তু y1, তাহলে এটার ক্ষেত্র হবে এইটুকুর এরিয়া হবে ইকুয়াল টু ইন্টিগ্রেশন a to b y2 - y1 * dx। এই যে এটা এইটুকুর এরিয়া মাইনাস এইটুকুর এরিয়া। কি ক্লিয়ার? প্লাস এবার বলো তো মোস্তাক এইটুকুর এরিয়া বের করবো আমি, তাহলে ইন্টিগ্রেশন, এবার লোয়ার লিমিট কত? b থেকে c। এবার এরিয়া বের করতে গিয়ে কোনটা আগে? বড় এরিয়া কোনটা? বড় এরিয়া তৈরি করতে গেলে কোন গ্রাফ ব্যবহার করতেছ? y2 - y1 * dx। কি ক্লিয়ার ভাইজান? কোনো সমস্যা আছে? এইভাবে করবা। এবং আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের সিকিউরিটির জন্য এখানে মডুলাস দিবা, এখানে মডুলাস দিবা, রাইট? তাহলে আর কোনো আপত্তি নাই আমার, তাহলে আর কোনোদিন ভুল হবে না। ওকে, ক্লিয়ার কিনা? এই যে y1, এটা y1, এই যে ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, সরি, ওই একই কথা ধরে নাও। ঠিক আছে, যাও, মেনে নিলাম। এটা উপরেরটা কোনটা মোস্তাক? এটা y1, এটা y2, তাই না? y1 - y2,
আর এটা তাহলে y2 y2, তাহলে তো ঠিকই আছে, ঠিক আছে না? এবার ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। আরে ভাই ক্ষেত্রফল যেটা মডুলাস তো দিয়েছি, তাই না? ক্লিয়ার? তাহলে এগুলো কেসেও আসতে পারে। এবার আমরা অঙ্ক শুরু করি নাকি? একটা অঙ্ক করি। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগবে? y = f of x ফাংশন লাগবে, অর্থাৎ y কে x এর মাধ্যমে প্রকাশ করা লাগবে, লোয়ার লিমিট লাগবে, আপার লিমিট লাগবে, x অক্ষের সাহায্য নিতে হবে, সোজা হিসাব, তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে, রাইট? তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, ছোট্ট ছোট্ট আগে ভালোবাসা দিয়ে আমরা কিছু অঙ্ক করি। এরকম একটা অঙ্ক করতেছি আমরা যে y = x3, x = 2, x = 3, x = 2 থেকে x = 3, x = 3 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই অঙ্কটা একবার রেডিমেড অঙ্ক, আমাদের যা যা লাগবে সব কিছু দেওয়া আছে। x3 = y = x3, x = 2, x = 3। তাহলে রিকোয়ার্ড এরিয়া আমরা জানি যে লোয়ার লিমিট টু আপার লিমিট ইন্টু y dx, so this equal to lower limit to upper limit 3. What is y মস্তাক? y কে x এর মাধ্যমে প্রকাশ করাই আছে, তাহলে x³ into dx, so this equal to x³ এর ইন্টিগ্রেশন, পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, দিয়ে লিমিটটা এখানে 2 থেকে 3 পর্যন্ত বসিয়ে দিতে হবে। this equal to 1/4 বাইরে রাখলাম, থাকলো তোমার 3 to the power 4 minus 2 to the power 4। ওকে, আগে আপার লিমিট বসাতে হয় মাইনাস লোয়ার লিমিট। 2 to the power 4 মানে 81 মাইনাস 16, 81 থেকে 16 বাদ দিলে 65, 65/4 বর্গ একক, এভাবে লিখবা 65/4 বর্গ একক। রেডিমেড অঙ্ক, ওকে, এটা কোনো অঙ্ক ছিল না আসলে। ওকে, এবার আসো, এবার আমি তোমাকে দেব, এরকম অঙ্ক দিতেই থাকবে এখন। হ্যাঁ, তোমাকে অঙ্ক দিলাম y = sin x ফাংশনের, sin x এর 5টি লুপের ক্ষেত্রফল, 5টি লুপের ক্ষেত্রফল, ওকে। তাহলে ইউ হ্যাভ টু জানতে হবে যে sin x এর গ্রাফ কেমন। ওকে, তাহলে সর্বপ্রথম এরকম একটা চিত্র আঁকবা, চিত্র আঁকলে এরকমভাবে দেখাবা, এটা 0, এখানে পাই, এটা হচ্ছে পাই। হ্যাঁ, তাহলে এই লুপের ক্ষেত্রফল বের করে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলেই হবে, রাইট? একটা লুপের ক্ষেত্রফল বের করে 5 দ্বারা গুণ করব, তাহলে এখানে টোটাল এরিয়া, রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এখন লোয়ার লিমিট কত মস্তাক? 0, আপার লিমিট পাই, তাহলে 0 থেকে পাই y dx। হোয়াট ইজ y? y হচ্ছে তোমার sin x ইন্টু dx, দিস ইকুয়াল টু sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x দিয়ে 0 থেকে পাই, আগে আমরা x এর জায়গায় পাই বসাবো, মাইনাস cos পাই, সূত্রের মাইনাস এর মাইনাসের প্লাস cos 0 ডিগ্রি, রাইট? cos পাইয়ের মান -1, মাইনাসে মাইনাসে +1, প্লাস cos 0 এর মান 1 ইকুয়াল টু 2 বর্গ একক। তাহলে কয়টা লুপের ক্ষেত্রফল বের করলাম মুস্তাক? একটা লুপের ক্ষেত্রফল বের করলাম, এটা রিকোয়ার্ড এরিয়া অফ 1 লুপ, না শুধু এরিয়া দাও, এরিয়া অফ 1 লুপ, ওকে, ইকুয়াল টু 2 বর্গ একক। তাহলে 5টা লুপের ক্ষেত্রফল কত হবে? 10 বর্গ একক। তাহলে cos x এর ক্ষেত্রেও তাই, কি ক্লিয়ার? পারবা কিনা? অনেকে তো অ্যান্সারই করে ফেলেছে 10, ভেরি গুড। সহজ অঙ্ক তো করাচ্ছি।
সহজ অঙ্ক করাচ্ছি তো এই জন্য পারবা, আস্তে আস্তে যাচ্ছি, দাঁড়াও একটু পরে। তাহলে এটাও আমাদের জীবন থেকে চলে গেল। ওকে, এবারে আমরা এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা আবদ্ধ বা স্থানাঙ্কের অক্ষদ্বয় দ্বারা, এইটা এবং অক্ষদ্বয় দ্বারা এবং অক্ষদ্বয় দ্বারা দাও, তাহলে এক্স ও ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। রাইট, এখন আসো এই বক্ররেখাটা দেখতে কেমন এটা তো তোমাকে জানতে হবে। রাইট, মনে রাখবা ভাইয়েরা আমার, মনে করো তোমাদেরকে শিখাবো এটা। আচ্ছা শিখাই। আমরা জানি বৃত্তের ইকুয়েশন হয় এরকম, বৃত্তের গ্রাফ হয় এরকম অবস্থা, ঠিক আছে? এবং এইটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, যখন এই এক্স এর পাওয়ার বাড়তে থাকে তখন এর বক্রতা বাড়ে, অর্থাৎ এটা যদি এরকম হতো, এই যে দেখো এরকমভাবে বক্রতা বাড়িয়ে দিলাম এই জায়গাটাকে ফিক্সড রেখে, ওকে, এর একটু বক্রতা বাড়িয়ে দিলাম, বক্রতাটা বাড়িয়ে দিলাম, ওকে, তখন এই ইকুয়েশনটা হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এ কিউব। এরকমভাবে যদি পাওয়ার বাড়াতে থাকো, এইভাবে ট্যাপা হতে থাকে, পাওয়ার বাড়াতে থাকলে, রাইট। আর যদি পাওয়ার কমাতে থাকো, যেমন আমার ঘড়ি এরকম ছিল, মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, এবার যখন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ দেবো, যখন আমি এটাকে লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, তাহলে পাওয়ার কমে গেল কিনা? তখন এটা একটু সোজা হবে, এইভাবে একবারে স্লিম সোজা হবে। তাহলে এই বক্ররেখাটা সোজা করে দাও, তাহলে এইটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এর গ্রাফ। রাইট, এবারে এটার যদি পাওয়ার আরো কমিয়ে দাও, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। রাইট, আগে ছিল সরল লেখা, এবারে সেটা হয়ে যাবে এরকম বক্ররেখা, এরকম। তাহলে এটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। রাইট, আরো যদি পাওয়ার কমিয়ে দাও তাহলে আরো পেট একবারে না খায় না দুর্ভিক্ষের মধ্যে চলে যাবে সে খিদায়, ঠিক আছে? তারপরে এরকম ভাবে। রাইট, কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ভাইজান এই রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, তাহলে বক্রতাটা কমতে থাকবে, ঠিক কিনা? কি ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো কিনা? কি বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? ওকে ভাই, কিছু প্রবলেম ছিল ইনবক্সে দিয়েছি, ওকে দেখবো নি ভাইয়া। ক্লিয়ার ভাই, তাই না? ওকে, তাহলে দেখো আবার বৃত্তের ক্ষেত্রে কিন্তু এই যে এই পুরাটাই সব দিকে গ্রাফ আছে, বাট এটার ক্ষেত্রে কিন্তু এই পাশে গ্রাফ থাকবে না। তাহলে এইটার গ্রাফ হবে কেবলমাত্র এইটুকু, জাস্ট এখান থেকে এইটুকু মাস্তাক। কারণ কি জানো, এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মান হতে হবে পজিটিভ, রুটের ভিতরে আছে এক্স আর ওয়াই এর মান হতে হবে পজিটিভ। রাইট, তাহলে এইটার গ্রাফ হচ্ছে এইটা। ওকে ওকে ভাইজান, তাহলে আমরা মিশায় একবারে আমরা অঙ্কটা শুরু করে দিই যে কিভাবে এটা সলভ করব আমরা। ওকে, তাহলে গ্রাফটা অঙ্কন করি আমরা। এটা মূল বিন্দু, এখান থেকে এইটুকু এরিয়া বের করতে হবে। রাইট, তাহলে এখানকার স্থানাঙ্ক a0, ওয়াই এর মান 0 বসাও, তাহলে এখানে এক্স এর মান পাবা a, আবার এক্স এর মান 0 বসালে এখানে ওয়াই এর মান পাবা 0, a। তাহলে এই বক্ররেখার টার্মিনাল পয়েন্ট দুটা হচ্ছে এইটা, এই দুটা পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট পাওয়া যায়। রাইট, তাহলে এইটুকুর এরিয়া তোমাকে বের করতে হবে ভাইজান। ওকে, তাহলে রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু ইন্টিগ্রেশন a 0 to a, লোয়ার লিমিট কত?
তুমি বলো মোস্তাক, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট a ইন্টু ওয়াই ডি এক্স, ইকুয়েশন নম্বর 1। বলো এখানে y এর মান লাগবে না, তোমার তো এখানে রেডিমেড y দেওয়া নাই, তাহলে y এর মানটা তোমাকে বের করে নিতে হবে, রাইট? তাহলে অতএব আমরা বলতে পারি 1 হতে পায় বা প্রদত্ত গ্রাফ হতে পায় বা প্রদত্ত ইকুয়েশন হতে পায় রুট ওয়াই ইকুয়াল টু রুট এ মাইনাস রুট এক্স। উভয় পক্ষকে বর্গ করলে y ইকুয়াল টু a প্লাস এক্স মাইনাস 2 রুট a ইন্টু রুট এক্স, দিস ইজ y। এটা y a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলেছি। তাহলে অতএব রিকোয়ার্ড এরিয়া 0 টু a y dx, y মানে হচ্ছে a প্লাস এক্স মাইনাস 2 রুট a ইন্টু রুট এক্স ইন্টু dx। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরাই বলো, আমি এখন ইন্টিগ্রেশন করব, রাইট? এ তো ধ্রুবক, এখানে ডিএক্সটা ভিতরে যখন গুণ হবে এখানে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, লিমিট 0 টু এ প্লাস, এবার এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 টু এ মাইনাস 2 রুট, এটা ধ্রুব সংখ্যা, আর রুট এক্স এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 দিয়ে লিমিট বসাবো 0 টু এ। কিচ্ছু করিনি, দেখো ইন্টিগ্রেশন করেছি প্রত্যেকটা পদে। সো দিস ইকুয়াল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট a মাইনাস 0 মানে a ইন্টু a মাইনাস 0 প্লাস এখানে হবে হাফ ইন্টু a স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মাইনাস এখানে উল্টে যাবে সংখ্যাটা 4/3 রুট a ইন্টু a টু দি পাওয়ার 3/2 মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু এ আর এ গুণ করলে কত হয় মোস্তাক? a স্কোয়ার প্লাস হাফ a স্কোয়ার মাইনাস কত আসতেছে 4/3 a স্কোয়ার এ টু দি পাওয়ার 8 আনা 1.5 টাকা, এ টু দি পাওয়ার 2 টাকা, ঠিক আছে? এখানে আছে 8 আনা আর এখানে আছে 1.5 টাকা, গুণ করলে হবে 2 টাকা। এবারে তোমরাই বলো বাবা, দিস ইকুয়াল টু 1 টাকা আর 8 আনা এই স্কোয়ার কত হলো? তাহলে 1.5 টাকা, 1.5 টাকা থেকে 4/3 এই স্কোয়ার বাদ দিলে লসাগু করি একবারে, হিসাব মিলছে না, 6। তাহলে এখানে 6 a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস 8 না 2, তাহলে কি এখানে 3 হবে, সরি 3a স্কোয়ার মাইনাস এখানে হবে 8a স্কোয়ার, দিস ইকুয়াল টু 1/6 a স্কোয়ার, এটাই অ্যান্সার। ওকে, তাহলে অতএব এই যে বক্ররেখা রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ এবং অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1/6 a স্কোয়ার। এটা মুখস্থ রাখবো, এমসিকিউ আসে, রিটেনে আসলে এভাবে করবো, এমসিকিউ আসলে মুখস্থ রাখবো। কি ক্লিয়ার? 1/6 a স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? কি সমস্ত? হ্যাঁ 2/6 কে দেয়, ভুল দিয়েছে। ভোরের ইকুয়েশন আগেই বলা হয়েছে। ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা নাই, ভেরি গুড। এবার আসো আর একটা অঙ্ক করবো আমরা। অঙ্ক করতেই থাকবো, হ্যাঁ। লেখো y স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং y ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার কিন্তু দুটা বক্ররেখা বা দুটা সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, রাইট? এই সমীকরণগুলোর গ্রাফ ইউ হ্যাভ টু জানতে হবে যে এগুলোর গ্রাফ কেমন। ওকে,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ। ওকে, তো আমরা প্রথমত এখানে একটা গ্রাফ অঙ্কন করি। গ্রাফ না আঁকলেও হতো। তাহলে পরাবৃত্তটা হচ্ছে এইটা, y = mx, গ্রাফ হচ্ছে এইটা। তোমাকে বের করতে বলা হয়েছে এই মাসটুকুর ক্ষেত্রফল, এইটুকুর ক্ষেত্রফল। ঠিক আছে, সর্বপ্রথম কাজ এই দুটা ইকুয়েশনের ছেদবিন্দু বের করে তাদের ছেদবিন্দুর ভুজ নির্ণয় করা, আগেই বলেছি তোমাদেরকে। তাহলে এদের ছেদবিন্দু এখানে একটা, এখানে একটা। এই ছেদবিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানতে হয়, লম্ব টানলে এটা তৈরি হবে, তাই কিনা মোস্তাক? তাহলে এই বক্ররেখাটা x অক্ষের সাথে এই ত্রিভুজ, এই ক্ষেত্রফল তৈরি করবে, আর এই সরলরেখাটা এই ত্রিভুজ গঠন করবে। তাহলে গোটা ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলাম, এটুকু পাবো, রাইট? তাহলে এটা কিন্তু y² = 4ax, এটা পরাবৃত্তের গ্রাফ, আর এটা y = mx এর গ্রাফ। আমরা সংক্ষেপে লিখে রাখবো ব্র্যাকেটে, এটার ক্ষেত্রে এটা y1 আর এটার yটা হচ্ছে y2। এই সরল লেখার যেটা y সেটা y2। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমরা এদের ছেদবিন্দু বের করবো। তাহলে দেওয়া আছে y² = 4ax, আর y দেওয়া আছে mx। ছেদবিন্দুর ভুজ বের করবো আমরা, তাই না? তাহলে y আমার দরকার নাই, তাহলে y² আসলে আসবে m², x²। ইকুয়েশন নম্বর এটা দাও 2, ভাগ করবে, এটা ভাগ করলে 1 = 4a/m²x, বা x বর্গ করার পরে একটা ইয়ার থেকে বাদ চলে গেছে, তাই না? তাহলে x = 4a/m² হচ্ছে। এভাবে করবো না, একটা ছেদবিন্দু বাদ চলে যাচ্ছে, এইভাবে করলে, হ্যাঁ, ছেদবিন্দু করে করাটাই বেটার। দেখো তো, ছেদবিন্দু বের করে করবো। হ্যাঁ, এটা ইকুয়েশন নম্বর 2। এখানে y এর মান নিয়ে যায়, এখানে বসাও। তাহলে m² x² = 4ax মোস্তাক। ঠিক আছে, তাহলে এখানে বাম পাশে পার করে নিয়ে আসলে, ওই কাটাটাই মানে ভুল গেছে, x কাটে দিয়েছে ওখানে, ওখানেও আসতো মান। তাহলে এই পাশে পার করে নিয়ে আসলে x কমন নিলে m² x - 4a = 0, অতএব x = 0 একটা, x = 4a/m² একটা। তাহলে x এর কয়টা মান পাইলা? তাহলে x এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 4a/m², রাইট? তাহলে আমার রিকোয়ার্ড এরিয়া হচ্ছে এটুকু দাও, এটা O, এটা দাও A, এটা দাও B, এটা দাও C, এটা দাও D। তাহলে অতএব রিকোয়ার্ড এরিয়া, এভাবে স্যারকে বুঝাই দেবা, হ্যাঁ, রিকোয়ার্ড এরিয়া = OABCO এর ক্ষেত্রফল। দিস = এরিয়া অফ, তাহলে ও না 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 সরি, রিকোয়ার্ড এরিয়া তো এটা না, কি রিকোয়ার্ড এরিয়া হচ্ছে ODBCO, এটা = এরিয়া অফ OABCO মাইনাস OABDO। কি ক্লিয়ার? ঠিক আছে, নমস্তে। OABCO, ওখান থেকে যদি আমরা OABDO বাদ দিয়ে দিই, তাহলে আমরা রিকোয়ার্ড এরিয়া পেয়ে যাব। এবার আসো, এই এরিয়াটুকু বের করতে গিয়ে, আমরা এটার এরিয়া বের করতে গিয়ে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0, আপার লিমিট কত পাইছে মোস্তাক? 4a/m²। এবারে এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে কোন গ্রাফটা ব্যবহার করব আমরা? y1। তাহলে y1 × dx - 0 to 4a/m², y2 × dx, রাইট? y1 মানে কি? বক্ররেখার অর্থাৎ পরাবৃত্তের y। y1 মানে বুঝাইছি পরাবৃত্তের y। পরাবৃত্তের y আসবে 2√a√x, y² = 4ax, তাহলে y আসবে 2√a√x। তাহলে দিস = আমরা এখানে লিখতে পারি এখন 0 to 4a/m², y1 মানে 2√a × √x dx, মাইনাস 0 to 4a/m², y2 মানে সরল রেখার y,
সরলরেখা mx ছিল তাই না, y equal to mx dx। বলো এটার ইন্টিগ্রেশন পারবা কিনা এখন? সো দিস ইকুয়াল টু, আর ইন্টিগ্রেশন করে মান বসে দিলেই হবে। এটা ইকুয়াল টু 2 রুট এতে ধ্রুবক রুট এক্স এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 ইন্টু লিমিট বসিয়ে দাও 0 to 4a বাই m স্কোয়ার মাইনাস m তো ধ্রুবক x স্কোয়ার বাই 2, এখানে লিমিট হচ্ছে 0 থেকে 4a বাই m স্কোয়ার। সো দিস ইকুয়াল টু 2 2 4 4/3 রুট a ইন্টু 4a বাই m স্কোয়ারের উপরে 3/2 4a বাই m স্কোয়ার তার উপরে 3/2। আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট 0 বসানোর প্রয়োজন নাই, মাইনাস m ইন্টু m/2 ইন্টু আপার লিমিট 4a বাই m স্কোয়ার এই পুরাটার উপরে স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট 0। এবার এর ক্যালকুলেশনটুকু করতে পারলেই লাভ হবে। সো দিস ইকুয়াল টু 4/3 ইন্টু a টু দি পাওয়ার হাফ ইন্টু 4 এর উপরে 3/2 মানে 2 টু দি পাওয়ার 3, 4 এর বর্গমূল 2 2 টু দি পাওয়ার 3 মানে 8 a টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই m কিউব, m স্কোয়ারের উপরে 3/2 মানে m কিউব মাইনাস m/2 ইন্টু 16 a স্কোয়ার বাই m টু দি পাওয়ার 4। সো দিস ইকুয়াল টু 4×8 = 32/3 a টু দি পাওয়ার 58 1.5 টাকা 2 টাকা, তাহলে a স্কোয়ার বাই m কিউব মাইনাস 8 ইন্টু a স্কোয়ার বাই m কিউব। ওকে, কিচ্ছু করছি না, যোগ বিয়োগ করতেছি। তাহলে সর্বসাকুল্যে কত আসবে মোস্তাক? এখানে আছে কয়টা 8 বলো তো? তাহলে 3 8 32, 3 8 24, 32 থেকে 24 বাদ দিলে 8, তাহলে 8/3 a স্কোয়ার বাই m কিউব। লসাগু করলাম, কিচ্ছু করিনি, এত বর্গ একক, এটাই অ্যান্সার। খুবই সুন্দর একটা জিনিস কিন্তু। ওকে, এটা কিন্তু মুখস্থ রাখবা, এমসিকিউ আসে ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোর প্রশ্ন তোমরা একটু অ্যানালাইসিস করে দেখবা। y স্কোয়ার ইকুয়াল টু 4x এবং y ইকুয়াল টু mx এই আকৃতির সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 8/3 a স্কোয়ার বাই m কিউব। কি ক্লিয়ার? পারবা কিনা বলো? সবার হয়েছে মোস্তাক? সবার হয়েছে? ক্লাস করতে করতে সবার কি পিপাসা লাগে নাকি? শামসুজ্জামান ইবনে আজিজ, হ্যাঁ ওয়াইকে সাপেক্ষ করতে পারবা, একই অ্যান্সার আসবে। ক্লিয়ার? পারবা তাই না? ইনশাআল্লাহ একবারে তামা তামা করে দিবা। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। যেহেতু রোজার মাস, খুব বেশি পড়ালেখা করতে হয় না, কম পড়েই অনেক বেশি কিছু অর্জন করা যায়। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।